সন্ধ্যার নাস্তায় বাড়ির সকলে উপস্থিত থাকলেও নেই সিরাত ও নাহিল। ইতিমধ্যে ঘরের সবাই কানে খবর পৌঁছে গেছে তারা দুজন বাড়ির বাইরে গিয়েছে। রণব চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে আছে। দুপুরের পর বের হয়েছিল, পুরনো বন্ধুদের সাথে দেখা করতে ফিরেছে একটু আগেই। এসে শুনতে পাই তার ছেলে ও সিরাত বাড়িতে নেই। বিকালের পর থেকে কেউ তাদের দেখেনি। ইনানিয়াসকে জিজ্ঞাসা করলে তারাও জানায় নাবিল বিকালে খেলতে বের হয়নি তাদের সাথে। রাহিম ও ইশতিয়াক বাড়ির আশেপাশে এলাকার মধ্যে খুঁজে এসেছে তারা। ফোন দিছে, বারবার ফোনটাও তুলছে না। এদিকে নাহিল ও সিরাত বসে আছে একটা ক্যাফেতে। সামনে বসে আছে জাবের। সিরাত ক্রমাগত ঘামছে। তখন সিরাতকে দোকানে দেখে এগিয়ে আসে জাবের। নাবিলের ঘাড়ে হাত দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। নাবিল বেচারা বাপের ভয়ে চিৎকার করে উঠে, সঙ্গে সঙ্গে সিরাত তার মুখ চেপে ধরে। সেখান থেকে জোরপূর্বক সিরাত ও নাবিলকে ধরে নিয়ে এসেছে ক্যাফেতে কথা বলতে। জাবের, কেমন আছেন মিশকাত? সিরাত তার ডাকনাম হলেও প্রকৃতি নাম মিশকাত শিকদার, তাই তো নাবিল সংক্ষেপে মিশু বলে। এ নামে কেবল তার দাদাই ডাকত। সিরাত, জি ভালো, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। জাবের, একটু থাকুন, কথা বলতে চাই আপনার সাথে। সিরাত, আমি বলতে চাচ্ছি না, ওকে এনেছি সাথে, ওর বাবা হয়তো চিন্তা করছে। আমাদের যেতে দিন, আপনার সাথে আমার কোনো কথা নেই। জাবের, সরি, আমাকে মাফ করে দেন। আমি জানি আমি ভুল করেছি। সিরাত, কেন, ঠিক কোন ভুলের জন্য মাফ চাচ্ছেন? আমার সত্যিটা আপনার মা বাবাকে জানাননি, তার জন্য নাকি আপনার বাবার করা অপমানগুলোর জন্য? জাবের, সব কিছুর জন্য সরি। আমি মানছি আমি না বলে ভুল করেছি। আমি চেয়েছিলাম তারা না জানুক। বিয়ের পর জানলে তখন আর কিছু করার থাকতো না। সিরাত, কিন্তু তারা জেনে গেছে আমাকে অকথ্য ভাষায় অপমান করছে। আমার বাবা মাকে অপমান করেছে, তাই তো বাবা আমার বিয়ে ঠিক করেছে শুধুমাত্র জেদের বশে। আপনাদের লুকোচুরিতে আমি ফেসে গেলাম। সিরাতের চোখের বাঁধ ভেঙেছে বহু আগেই, কিন্তু গলার জোরটা ধরে রেখেছে। আপনার জন্য মা আমার সাথে দুর্ব্যবহার করে, কথা বলে না ঠিক করে। বাড়ির ছোট বড় সবাই আমাকে এড়িয়ে চলে, কারো ওপর চোখ রাখতে পারি না। পাড়া প্রতিবেশী কত কথা বলে। বলুন, এগুলো কি আমার প্রাপ্য ছিল? আমার তো কোনো দোষ ছিল না। আল্লাহ আমাকে অক্ষম করিয়েছে, এটা কি আমার দোষ? জাবের, আমি অন্তত দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। সব মিথ্যা হলেও আমি যে আপনাকে ভালোবাসি এটা মিথ্যা না। আমি চাইলেও কিছুই ঠিক করতে পারবো না। আপনি বললে আপনার পাক ধরে ক্ষমা চাইব, তবু এই অপরাধ বোধ থেকে আমাকে মুক্তি করুন। আপনার যদি মনে হয় আমাকে শাস্তি দিবেন, আমি সব শাস্তি মাথা পেতে নেব, তবু এই যন্ত্রণা থেকে মুক্তি করে দেন। সিরাত, আপনাকে ক্ষমা করলে কি সব কিছু আগের মতো হয়ে যাবে? যদি হয়ে যায় তবে আমি মিশকাত শিকদার আপনাকে ক্ষমা করে দেব। বলুন, হবে ঠিক? যাবে নিশ্চুপ, এর জবাব তার কাছে নেই। সিরাত, চলে যান আমার সামনে থেকে, আপনার মুখটা দেখতে চাই না। আর কখনো আসবেন না আমার সামনে। জাবের, আমি আপনাকে আমার কাছে ফিরতে অনুরোধ করব না। আমি জানি সে জায়গাটা আমি হারিয়েছি। শুধু আপনার কাছে ক্ষমা চাই, এইটুকু দিন আমাকে। এই অপরাধ বোধ আমাকে বাঁচতে দিচ্ছে না। সিরাত, আমি করব না আপনাকে ক্ষমা। এভাবেই অপরাধ বোধ নিয়েই বাঁচুন, এটা আপনার শাস্তি। অভিশাপ দিলাম, যা দিয়েছেন তার দ্বিগুণ ফেরত পাবেন। নাহিলের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে আসে। নাহিল তো অবাক হয়ে একবার সিরাতের মুখ, একবার জবাবের মুখ দেখে চলছে। কি হয়েছে, সব মাথায় ওপর থেকে গিয়েছে তার। এতটুকু বুঝেছে লোকটা তার মিশুককে কাঁদিয়েছে। চারদিকে আধার নেমেছে। চিন্তিত মুখগুলো ড্রয়িং রুমে দরজার দিকে চেয়ে আছে।
রওনাপ ও ইশতিয়াক খুঁজতে বের হয়েছে। এরই মাঝে সকল চিন্তার অবসান ঘটিয়ে বাড়ির চৌকাঠে পা রাখে সিরাত ও নাহিল। তাদের দেখে ছুটে আসে বাড়ির লোকজন। আজমহল শিকদার হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরে নাতিকে। পাশে চুপ করে দাঁড়িয়ে আছে সিরাত। হঠাৎ নীরবতা ভেঙে আরাফাত শিকদার প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? বাবা, আমি একটু সোজাসাপটাভাবে জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে? নাহিলকে নিয়ে বেরিয়েছো সে বিকেলে, এখন কয়টা বাজে দেখেছো? আজমল শিকদার রওনাপ ছেলের চিন্তায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। তুমি সেখানে কাউকে কিছু না বলে এতটুকু একটা ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেলে? হঠাৎ করে পাশ থেকে সপাটে চড় পড়ে সিরাতের গালে। ব্যথা পেলেও ব্যথার উৎসটা খুঁজতে সময় লাগলো কয়েক সেকেন্ড। পুনরায় আবার চড়। এবার সে ঘুরে পিছনের দিকে পড়ে। নিচে পড়তে পড়তে দুহাতে আঙ্গুলে নেয় পিছন থেকে কেউ। রওনাপ শিকদার বাড়ি থেকে কল করে জানায় ছেলে তার বাড়ি এসেছে। সে হন্তদন্ত হয়ে ছুটে আসে, এসে দেখে এই অবস্থা। রওনাপ, কি করছেন চাচি? এত বড় মেয়ের গায়ে হাত তুলে কেউ? সে সিরাতকে নিজের পিছনে আড়াল করে নেয়। শায়েরা, ওকে আমার হাতে দাও, ওকে মেরে ওর চাপা ভেঙে দেব। এত বয়স হয়েছে, এতটুকু বোঝার বয়স হয়নি তার। ড্যাং ড্যাং করতে করতে বাচ্চা ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেল। কাউকে বলার প্রয়োজন বোধ মনে করেনি। রওনা হয়েছে তো, ফিরে এসেছে, এবার শান্ত হন। শায়রা, একে বিদায় না করে শান্তি হবে না। এক বিয়ে ভেঙে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় মুখ দেখানোর জায়গা রাখেনি। রামিম, চুপ করবেন আম্মা? কি শুরু করছে? অনেক হয়েছে। শায়রা, চুপ কর তুই। বাচ্চা জন্ম দেওয়ার মুরদ নেই তার, আবার ঢং। শোনো রওনা, তোমার যদি ওকে বিয়ে করতে আপত্তি থাকে বলো, আমি আমার বোনের ছেলের সাথে বিয়ে দেব। ওর তাও এই মেয়ের ঝামেলা আর বয়ে বেড়াতে পারবো না। জন্ম থেকে জ্বালিয়েছে মারছে, ওর বিয়ে দেব তাও এই সপ্তাহে। রামিম, পাগল হয়েছো তুমি? ও একটা নেশাখোর, তার সাথে তুমি বোনের বিয়ে দিবে? থামো তুমি, এইসব নিয়ে পরে কথা বলে যাবে। সিরাত, রুমে যা। শায়েরা, ওর মতো মেয়ের আমার দরকার নেই। ওর জন্য তোর আব্বু অপমানিত হয়েছে। আমি ওর বিয়ে শামীমের সাথেই দেব। সিরাত ভয়ে ভয়ে রওনাপের পেছন থেকে মুখ বের করে বলে, আমি শামীমকে বিয়ে করব না। শায়েরা, না, তোমার জন্য রাজপুত্র আসবে। সিরাত, বিয়ে করব না আমি তোমার ওই নেশাখোর বোনপোকে। আরাফাত শিকদার, সিরাত নিজের ঘরে যাও, এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। সিরাত, আব্বু, আম্মুকে বলে দাও ওই লোকের সাথে বিয়ে দিলে আমি সুসাইড করব। বলে সিঁড়ি ডিঙিয়ে নিজের ঘরে চলে যায়। বসার ঘরে বৈঠক বসে। সিরাত ও রওনাফের বিয়ের তারা দুই একের মাঝে দিয়ে দিবে। শায়েরা মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় কেউ তাকে কিছু বলতে পারে না, তাই তো এমন আচরণ করলেও সবাই চুপ থাকে। এবার যেহেতু বলেছে বিয়ে দেবে, তার মানে দেবেই, রওনাপ না হলেও শামীমের সাথে। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে রওনাপ ও সিরাতের বিয়ে হবে। তা সে তাদের মত থাকুক আর না থাকুক। বৈঠক শেষে যে যার ঘরে চলে যায়। নাহিল, সে তো পরিবেশ গরম দেখে আগেভাগেই লুকিয়েছে তার ছোট দাদুর ঘরে। আজ আর বাবার সামনে যাবে না সে। রাত 10টার কিছু পরে সবাই যখন নিজ নিজ ঘরে, তখন রওনাপ এসে দাঁড়ায় সিরাতের দরজায়। 2 থেকে 3 বার নক করতেই ভেতর থেকে দরজা খুলে দেয়। আজকের বিষয়টা চাপা দিয়ে অন্য প্রসঙ্গে কথা তোলে। সিরাত রওনাপকে দেখে বলে, আপনি আর এ সময় এখানে? কিছু বলবেন ভাইয়া? রওনাপ, কোথায় গিয়েছিলে নাহিলকে নিয়ে বিকালে? সিরাত, ভাইয়া, আমার বান্ধবী আছে ইলা, ওর বাসায় গিয়েছিলাম। সরি, বুঝতে পারিনি যে সন্ধ্যা হয়ে যাবে। নাহিলকে নেওয়া আমার উচিত হয়নি। কথাগুলো মাথা সে নিচু করে বলে। রওনাপ, যা বলবে চোখে চোখ রেখে বলবে, এতটা কেয়ারলেস হলে চলে না। সিরাত, তোমার বয়স হয়েছে, বোঝা উচিত কোনটা ঠিক কোনটা ভুল। সিরাত, আমি দুঃখিত, আর এমন হবে না ভাইয়া। রওনাপ, বলো। সিরাত মাথা নিচু করে হাতের মাঝে হাত নিয়ে মোড়াচ্ছে।
তা দেখে রওনক বলে, মনের মাঝে কোনো দ্বিধা রেখো না, নির্ভয়ে বলো, আমি শুনছি তোমার কথা সিরাত। আমি শামীমকে বিয়ে করব না, ও একটা নেশাখোর মেয়েবাজ একটা লোক, বলে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়। রওনক ভাবে তার চাচির কথা, সে জানে তার বোনপো সম্পর্কে, তবু এমন কথার মানে কি? শুধুমাত্র রাগ আর জেদের বশেই কি করছে এসব? সায়রা বেগমের তৃতীয় প্রেগন্যান্সির সময় থেকে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। সবসময় খিটখিটে মেজাজ, সবচেয়ে বেশি রাগটা বোধহয় সিরাতের ওপরই দেখায়। কেন তা কেউ জানে না। সিরাত, আমি কিন্তু করব না ওই লোককে বিয়ে। রওনক, আশা করতে হবে না, চাষিকে তো যেনই বলেছে যখন করেই ছাড়বে। সিরাত, তাই বলে ওই শামীম বরযাত্রা আজীবন কুমারী থাকলেও তো ওরে বিয়ে করব না, দরকার হলে পালাবো বাড়ি থেকে। রওনক, পালিয়ে যাবে কই? জায়গা আছে কোনো যাওয়ার? সিরাত, করব না আমি ওই লোককে বিয়ে, আর যেই হোক মুসি, রিক্সাওয়ালা, কৃষক, যে কোনো কাউকে বিয়ে করে নেব, তা ওই অসভ্যটাকে না। রওনক, বুঝলাম। রওনক শিকদারকে বিয়ে করতে আপত্তি আছে? সিরাত প্রথমে বুঝতে পারে না, প্রশ্নবোধক চেহারা নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। বলছি যে রওনক শিকদারকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না, মানে অন্তত রিক্সাওয়ালা কৃষকের চেয়েও বেটার হয়তো বা। তুমি তাদের বিয়ে করতে চাইলেও তারা তোমাকে বিয়ে করবে না। ছলছল চোখে তাকায় রওনকের দিকে। সম্পূর্ণ কথা মাথায় না ঢুকলেও শেষের লাইনটা ভালো মতো গেঁথে গেছে। তাকে প্রশ্ন করে, সিরাত, কেন করবে না? আমি কি দেখতে খারাপ, নাকি আমি অক্ষম তার জন্য? রওনক, তুমি তো দেখি অন্য মিনিং বের করে নিয়েছো। করবে না কারণ তোমার 1 মাসের স্কিন কেয়ার প্রোডাক্টের দামে তাদের পুরো মাস চলে যাবে, তাই খরচের ভয়ে বিয়ে করবে না। সিরাত, তা আপনার কি সেই ভয় নেই? হালকা হেসে সে বলে, খরচের ভয় রওনক শিকদার পায় না, যাচাই করে দেখতে পারো। একটু থেমে আবার বলো রওনক শিকদারের কি বিয়ে করতে আপত্তি আছে? এটাই শেষ সুযোগ তোমার জন্য। এরপরে মায়ের কথা অনুযায়ী ওই শামীমকে বিয়ে করে নিও। সিরাত, না, আতঙ্কিত হয়ে বলে রওনক। তাহলে কি করবে? সিরাত ভাবনায় পড়ে যায়। তবে এও ভাবে যে এ সময়ে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তার মাথা নেড়ে সম্মতি জানায়। রওনক, মুখে বলো। সিরাত, না, আপত্তি নেই। রওনক, পুরোটা বলো। সিরাত, আমার রওনক শিকদারকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তবু ওই শামীমকে বিয়ে করতে বলবেন না বলে মাথা নিচু করে ফেলে। রওনকের মুখে হালকা হাসির ঝিলিক দেখা যায়। সে কোনো কিছু না বলে কক্ষট ত্যাগ করে। সিরাত তার যাওয়ার পানে তাকিয়ে রয়। বিড়বিড় করে বলে, ভাইয়া কি বিয়ের কথা শুনে লজ্জা পেল? পরদিন সকাল, সবাই খাওয়া দাওয়া টেবিল ব্যস্ত। সবাইকে আজ যার যার কর্মস্থলে ফিরতে হবে। বাড়ির কর্তারা সবাই এক টেবিলে খেতে বসেছে। গিন্নিরা খাবার নিয়ে ছোটাছুটি করছে। সকল ব্যস্ততাকে ছাপিয়ে ভেসে আসে একটি কথা, বাবা, আপনারা বিয়ের আয়োজন করুন। আজমল শিকদার, মানে? তুমি তো কাল বললে সিরাতের মতামত জেনে তারপর সিদ্ধান্ত নিবে। রওনক, সিরাতের কোনো আপত্তি নেই, সেও রাজি হয়েছে। বাড়ির সকলে বলে আলহামদুলিল্লাহ। রামিম, এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? ও এত সহজে রাজি হয়ে গেল? মিথিলা, কাল রাতে যখন খাবার দিতে গেলাম তখনও তো বলল সে বিয়ে করবে না। রওনক, জানি না, বলল কোনো আপত্তি নেই তার বিয়েতে। ইশতিয়াক, যেভাবে হোক রাজি তো হয়েছে, এটাই অনেক। ভাইজান, এবার কিন্তু তাহলে জোরদার আয়োজন হবে। গতবার তো কিছুই হলো না। রওনক বিয়েটা বলতে গেলে একাই করছে, এবার আর কোনো কথা শুনবো না। মুখ ফুসকে বলে ফেলে বিষাক্ত এক অতীতের কথা। যখন বুঝতে পারে তখন সে তাকায় রওনকের মুখের দিকে, দেখে গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে উঠেছে। রওনক বলে, আমার ছুটি নেই,
যা করার আজ কালের মাঝেই করো। যা করবে ঘরোয়াভাবে হবে, কোনো আয়োজন হবে না। সবার মুখের আধার নেমে আসে। রামিম তো এক প্রকার প্রতিবাদ করে ওঠে, কি বলছো ভাইয়া? ভাই বোনের বিয়ের একসাথে, তাও যদি এমন সাদামাটা হয়। আজমল শিকদার, রামিম চুপ করো, কোনো আয়োজনের দরকার নেই। ওরা রাজি হয়েছে, এটাই অনেক। যতটুকু করলেই নয় সেতটুকুই হবে শুধু। আরাফাত যাকে যাকে দাওয়াত করার করে নেই, তোর মেয়ের বিয়ে বলে কথা। আরাফাত শিকদার, ভাইজান আপনারও তো ছেলের বিয়ে। আজমল শিকদার, একই তো। তুমি আত্মীয়ের দিকটা দেখো, বাকিটা আমরা দেখছি। খাওয়ার টেবিলে সব আলোচনা সারা হলো। অবশেষে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আজ থেকে গুনে গুনে 5 দিন পর শুক্রবার। রওনক প্রথমে আপত্তি করলেও পরে মেনে নেয় সবার কথা। সিদ্ধান্ত নেয় সে একা ফিরবে ঢাকা, ছেলেকে এখানেই রেখে যাবে। রওনক দোতলার করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, নিচের দিকে চেয়ে মনে পড়ে যায় কাল রাতের কথা। কিভাবে রাজি করিয়েছে। এত বছরের তিক্ত অতীতকে পিছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে চলেছে সে। হোক না সেটা মনের বাইরে গিয়ে, তবু যদি একটা সিদ্ধান্ত একটা মানুষের জীবন পাল্টাইতে পারে, এটাই অনেক। গতবার বাবা মায়ের মনে কষ্ট দিয়ে যেটা করেছে তার প্রায়শ্চিত্ত হিসাবে না হয় বেটা করে নিবে সে। পরের দিন সকালে রওনক বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। নাহিলের দায়িত্ব দিয়ে যায় সিরাত ও মিথিলার উপর। চাষির অসুস্থতা, বাড়ির অন্য মহিলা সদস্যরা বাড়ি নেই, তাই তারা দুজন ভরসা। যাওয়ার সময় নাহিল বাবাকে জড়িয়ে ধরে আছে। তার মন খারাপ, কখনো সে বাবা ছাড়া কোথাও থাকেনি। বাবা তাকে রেখে যাচ্ছে, এতেই তার মন ভার। ছেলের মুখ দেখে বলে রওনক, বাবা তো মাত্র 3 দিনের জন্য যাচ্ছি সোনা, এভাবে মন খারাপ করলে কি করে যাব বলো? নাহিল, আমাকেও নিয়ে চলো। রওনক, তা হয় না সোনা, তুমি এখানে সবার সাথে থাকো। বাবা দ্রুত চলে আসবো, রোজ কল করব, তোমার সাথে কথা বলবো, মনেই হবে না বাবা দূরে আছে। বাবার কাজ না থাকলে তো যেত না, তাই না? মন খারাপ করো না নাহিল, তাড়াতাড়ি চলে আসবে। 3 দিনের বেশি হলে আমি কিন্তু এখানে থাকবো না, নানুর বাসায় চলে যাব। রওনক, আচ্ছা চলে আসবো তাড়াতাড়ি, এবার আসি। মাথা নেড়ে সম্মতি দেয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেড়ে দেয় বাবাকে। বাড়ির সকলকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে সে। গল্প সমাপ্তির প্রণয়।